নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ এই জন্যই করা দরকার, আপনারা 6 মাসে অনেক শিক্ষা পাইছেন। এবার শেখ হাসিনা তিনি ঠিকই ঘটনার পর কতটা সরব হলেন, কিভাবে টার্গেট করলেন মোহাম্মদ ইউনূসকে। এদিকে আওয়ামী লীগের উপর ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ডক্টর ইউনূস নিজেই মহাবিপদে। শেখ হাসিনা ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে এমন করে। অন্যদিকে এসব দেখে আতঙ্কে আছে বিএনপি দল, সমন্বয়কদের উপরেও প্রভাব পড়ে। দেশের পরিস্থিতি ভয়াবহ হয়েছে, কে এবার স্বাভাবিক করবে? সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, তাই নয় কি? তাই নয় কি বলেন? তাদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, কারণ এরা আসলে আল বদর আল শামস রাজাকার। আপনারা তাহলে বলে দিলে তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী। ভয় পান নাকি? ভয় পান? একদম উচিত কাজটা করছে। পুলিশকে অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে কেন? যে পুরো পুলিশ বাহিনীকে এই সরকার এবং এই সরকারপন্থীরা কিংবা এই যে সমন্বয়ক গোষ্ঠী মনে করে যে এই পুলিশ পুরোপুরি আওয়ামী লীগের পুলিশ। এই একটা মাইন্ড সেট আপ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আর কিছু পারুক আর না পারুক, আমরা তো অন্তত এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতার 52-53 বছর পরে এসে অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতি। সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট, তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার। কয়দিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ? আমি চ্যালেঞ্জ করে দিতে পারি, কে ডেকেছেন? আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে, যদি ডক্টর ইউনূস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে, এটা যদি শুধু ইউনূস প্রমাণ করতে পারে, তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাছে ঝুলাবো। আর যদি ইউনূস সেটি প্রমাণ করতে না পারে, তাহলে ইউনূস এই দেশে কি মানে সে কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে তাকে সেটি আগে বলতে হবে জনগণের কাছে। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি ডাক দিয়েছেন বাংলাদেশের যে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক তিনি দিয়েছেন। হ্যাঁ, এই যুদ্ধের ঘোষণার মাধ্যমেই অনেক কিছু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে একটা কথা উঠেছে এবং এই কথা উঠার পর আওয়ামী লীগ কর্মীরা ভয়ঙ্কর রূপ নিয়েছে, রাজপথে নেমেছে এবং তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসে অনেক পরিকল্পনা করে এবং তার কর্মীদেরকে নিয়ে, অবশ্যই ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনূসের কী হয়, আওয়ামী লীগ কর্মীরা যে এইসব করতেছে, শেখ হাসিনা তার পরিকল্পনাগুলো কীভাবে ধাপে ধাপে বাস্তব করতেছে এবং তার পিছনে ঠিক কে রয়েছে, সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি ডাক দিয়েছেন বাংলাদেশের যে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক তিনি দিয়েছেন। সেই যুদ্ধ ঘোষণাটি আপনারা শুনলেন। 7 ফেব্রুয়ারি রাতে আক্রান্ত হয়েছিল গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাসভবন। আক্রমণ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে আসা দুর্বৃত্তরা, যারা এই মুহূর্তে বাংলাদেশে লুটপাটের রাজত্ব শুরু করে দিয়েছে গণ বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে, বৈষম্য বিরোধের নামে। জনগণ রুখে দাঁড়ায় নয়, কোন রকমের প্রাণ হাতে নিয়ে পালাতে পারে এই দুর্বৃত্তরা। তাও পালাতে পেরেছিল সেনাবাহিনীর সহায়তায়। যখন মোজাম্মেল হকের বাসভবন আক্রমণ করতে, ভাঙচুর করতে, লুটপাট করতে এসেছিল এই বৈষম্য বিরোধের ছাত্ররা, তখন সেনার কোনো খবর পাওয়া যায়নি। সেনা তখন ছুটে এলো যখন তারা জনতার হাতে প্রহৃত হচ্ছে, আহত হচ্ছে, তখন সেনার দেখা পাওয়া গেল। এই হচ্ছে বাংলাদেশের ওয়াকারুজ্জামানের বিখ্যাত সেনাবাহিনী, যারা 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর যে ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন যে আপনাদের মানে দেশবাসীর জান মালের দায়িত্ব
তিনি নিচ্ছেন, তিনি নিজের হাতে নিচ্ছেন তার দায়িত্ব। এই ঘটনার পর, এই গাজীপুরের ঘটনার যেটা 7 আগস্টে ঘটেছিল সন্ধ্যার পর, সেই ঘটনার পর ইউনূস সরকার ঘোষণা করে অপারেশন ডেভিল হান্ট, শয়তান খোঁজার অভিযান। শয়তান মানে এই যে বর্তমান অবৈধ সরকার, তাদের কাছে শয়তান হলো ফ্যাসিস্ট হাসিনার দল, আওয়ামী লীগের লোকজন। কারণ গাজীপুরের ঘটনা বুঝিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর বসে বসে মার খাবে না। প্রতিরোধ ক্রমশ শক্ত হচ্ছে, দৃঢ় হচ্ছে মানুষের মনোবল। এটা বুঝেছে ইউনূসের কমিউনাল সরকার, সাম্প্রদায়িক সরকার। সুতরাং অপারেশন ডেভিল হান্ট এটা শুধু গাজীপুর নয়, সারা দেশেই। এর আগে পাবনায় আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ ধরে নিয়ে যেতে গেলে জনতা জোর করে ছাড়িয়ে নেয় তাকে, এবং সে ঘটনায় 8 জন পুলিশ আহত হয়েছিলেন। কেউ যদি ভেবে থাকেন এগুলো সামান্য ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, দেশের সার্বিক পরিচয় নয়, ভুল ভাবছেন। তাহলে ভাত ঠিকমতো ফুটেছে কিনা জানতে হলে হাড়ির সব চাল যেমন টিপে দেখতে হয় না, এও তেমন ঘটনার একটা বহিঃপ্রকাশ থেকেই বোঝা যায় মানুষ কি ভাবছে, মানুষ তৈরি হয়েছে কিনা, হয়ে থাকলে কতটা তৈরি হয়েছে। ইউনূস মিয়ার সরকার তারা কিন্তু ঠিক বুঝেছে, কেননা পাপীদের ঘ্রাণ শক্তি একটু বেশি হয়, বিপদের আঁচ তারাই পায় আগে। আর এই পাপীদের দমন করার জন্য যিনি থাকেন বা যারা থাকেন, অর্থাৎ পাপীদের দমন করার ভার যাদের উপরে থাকে, তারাও পাবলিক পালস আগেই বুঝে যান, কেননা জনতাকে নিয়েই তো তাদের কাজ কারবার। আর তাই হাসিনা বুঝে গেছেন সময় এসে গেছে, যাকে বলে সময় তৈরি। গাজীপুরের ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আমরা অনেকে নিশ্চয়ই দেখেছি। এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, আমি যদি ভুল না করে থাকি। মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি, আমরা এক কথায় হাসনাত সার্জিস এভাবে বলি। কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ। এবং এরপর যে কয়েকটা ঘটনা ঘটলো, এখানে বক্তব্যটার মধ্যেই বেশ আপত্তিকর ইস্যু আছে, যেখানে এক ধরনের মব উস্কে দেওয়ার বক্তব্য আছে। কেউ কেউ এটাকে আমরা যদি এভাবে দেখতে চাই যে তিনি হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছেন। হিট অফ দ্য মোমেন্ট বলা যায় না, মানে একেবারেই বলা যায় না। আমি আগেও বলেছি এরা আমার খুবই স্নেহভাজন, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি না, ম্যাচুরিটি, এগুলোর ব্যাপারে তাদের সতর্ক হতে হবে। কিন্তু এরপর আরো একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি আরো ভয়ঙ্কর বলে মনে করি। ইয়ারকি নামে একটা পেজ আছে, আমরা চিনি অনেকে। এটা মানুষ ফান অনেকে নিয়ে নানান রকম উইট ফান স্যাটায়ার করে। তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো। খুব মন দিয়ে দেখি না, অনেকে শেয়ার করলে আসে, তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন। যাই হোক, আমার আলোচনার বিষয় সেটা না। কিন্তু ইয়ারকি একটা স্টেটাস দিয়েছিল, সেখানে তারা তাদের স্বভাব ভঙ্গিতে ফান করছে এভাবে। এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন, পরেরটা কিন্তু কোট আনকোট, আমি এই জায়গাটাই নিতে চাই, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল ... এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ, মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস। আমি আবার পড়ি, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল। এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ। উপরে ইয়ারকি লিখছে, ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই, আল্লাহ বাঁচাইছে। যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে। একটা মব জাস্টিস উনি ক্ষুব্ধ ছিলেন, মব মারানি বলেছেন। আমিও মব জাস্টিস কখনোই বলি না, মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না, মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয়। যাই হোক,
এইটাই শেষ হয়ে যায়নি, এটা স্টোরি হলো আসলে এই কারণে। এই স্ট্যাটাসের নিচে জনাব হাসনাত আব্দুল্লাহ এসে মন্তব্য করেছেন, সেখানে তিনি বলছেন এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন আমি আবারও পড়ি, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, জনাব সার্জিস তেমন একটা কথা বলেনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনে এক ধরনের সায় দেখা যেতে পারে, কারো কারো মনে হতে পারে, কারো মনে নাও হতে পারে। এই দুজন আমাদের দেশে তো বটেই, সারা বিশ্বে বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ। ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে, সুতরাং তাদের প্রতি ফোকাস আছে। জনাব হাসনাত এখানে একেবারে ক্লিয়ারলি মব উস্কে দিচ্ছেন এবং ইয়ার্কির পেজে এসে তিনি যেটা করেছেন তাতে আর এটাকে হিট অফ দ্য মোমেন্ট এভাবে বলা যায় না। ক্লিয়ারলি মনে হবে যে শান্ত মাথায় সুস্থভাবে আবারও ওই অবস্থানটাকে এন্ডোর্স করছেন। এটা খুবই অ্যালার্মিং ব্যাপার, এটা খুবই অ্যালার্মিং ব্যাপার। ওনার মন্তব্য যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মূল হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত, মানে সন্ত্রাসী আওয়ামী লীগের যারা আছে, যদিও আমি প্রায় 90 বা 100% আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী, তাদেরকে নির্মূল হওয়া পর্যন্ত এটাই তার অবস্থান। মানে এই যে মব যাবে এবং তারা তাদের ব্যবস্থা নেবে, এটাই তার অবস্থান। আমি বিশ্বাস করি তাদের সদিচ্ছা, তাদের কোনো খারাপ পরিকল্পনার সাথে, তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আমি ট্রুলি মনে করি না। তারা তাদের ক্ষোভ থেকে কথা বলেন, তারা তাদের সদিচ্ছা থেকেই কথা বলেন আমি মনে করি। এবং তারা যেহেতু রাস্তায় নেমেছেন, তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ক্রোধ এবং ঘৃণা, যে রেজিম চলে গেছে, তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে তাদের প্রতি অনেক বেশি হবে, এটাও স্বাভাবিক। অ্যাবাভ অল তাদের যে বয়স, এই বয়সে আবেগের ইন্টেন্সিটিও বেশি থাকে, কিন্তু তারা যে জায়গায় এখন অপারেট করছেন তারা খুবই ফোকাসের মধ্যে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আহ্বায়ক জনাব হাসনাত, এবং আমি জানি না ছাত্রদের রাজনৈতিক দল যেটা ঘোষিত হতে যাচ্ছে তাতে উনি যাবেন কিনা, গেলে উনি খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন নিশ্চিতভাবেই। সেখানে এসে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, খুব খারাপ বার্তা দেয় আমাদের রাষ্ট্রকে। আমি বারবার বলি জনাব হাসনাতকে আমি অনেক জায়গায়, জনাব সার্জিসকে আমি অনেক জায়গায় যেতে দেখি, যে গিয়ে শুধু আন্দোলনরত মানুষদের সাথে না, তারা সরকারের সাথে মধ্যস্থতা করছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন। এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না। এই জিনিসগুলো ভালো বার্তা দেয় না এই কারণে যে এগুলোতে হয়তো তাদের এক ধরনের সক্ষমতা দেখা যায়, যে তাদের বিরাট ক্ষমতা আছে, তারা ওটা করতে পারেন, সেটা করতে পারেন। একদিকে মব ম্যানেজ করছেন, একই সাথে সরকারকে চাপ দিচ্ছেন বা সরকারকে তারা ইনফ্লুয়েন্স করছেন, তাদের বিরাট প্রভাব আছে সরকারের উপরে। কিন্তু দিনের শেষে এগুলো প্রত্যেকটাই খুব খারাপ বার্তা দেয় আসলে আমাদেরকে। এই দেশে সরকার কাজ করছে না। 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর সরকার শপথ নেওয়ার কথা বলছি, সেটা ঘটা এক জিনিস, আর 6 মাস পর একই ঘটনা ঘটা একেবারে ভিন্ন জিনিস। সরকারের সমস্যা আছে, সরকারের সমস্যা থাকতেই পারে। তারা গেছেন, তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আরও বেশি পদক্ষেপ চেয়েছেন, এবং সরকারও টু সাম এক্সটেন্ট রেসপন্ড করেছে। অপারেশন ডেভিলস হান্ট নামে একটা অপারেশন শুরু করেছেন, অনেক গ্রেফতার হচ্ছে। কিন্তু এই শয়তানদের খুঁজবেন এবং ধরবেন, তো এত শয়তান আমাদের এখানে ছিল, এতদিন পদক্ষেপ নেননি কেন? প্রশ্ন আসতে পারে। একটা সরকার স্পন্টেনিয়াসলি এগুলো করার কথা ছিল, কিন্তু এখন রীতিমতো অভিযান করে করা হচ্ছে। এটা আরেক আলোচনা। জনাব হাসনাত দেখছেন তাদের আগের প্রতিবাদ বা সবকিছু, এবং আমি সার্জিসকে একটু যোগ করতে চাই, তাকে নিয়ে আমি কথা বলেছি আগের দিন রাতে, মানে যখন এই ঘটনা ঘটেছে গাজীপুরে, সেদিনই রাতে যারা সার্জিসও স্টেটাস দিয়েছেন যে তারা সবাইকে দেখে নেবেন, তারা যাচ্ছেন গাজীপুরে। একই ধরনের হুমকি ব্যক্তিগতভাবে, যে আমরা জনগণ একত্র হয়ে আমরা মব তৈরি করে কাজ করব। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সরকারের উচিত হবে তাদেরকে বার্তা দেয়া, তাদের বন্ধুরা যারা সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তাদের উচিত হবে তাদের বন্ধুদেরকে শান্ত করা। আমিও এই ভিডিওটা করছি, আমি জানি না তারা দেখবেন কিনা, তাদের চোখে পড়বেন কিনা। এটারও উদ্দেশ্য আমি তাদেরকে শান্ত করতে চাইছি, তাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চাইছি। তাদের সাথে দেখা হলেও আমি ঠিক একই কথাটাই বলবো। এমন পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ তৈরি করছে। মানে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর এগুলো হতে পারে, যে কোনো কিছু করা যাবে, শত্রুকে ক্রাশ করে দিতে হবে, নাহলে সে তোমাকে শেষ করবে। এগুলো সঠিক কথা না।
শত্রুকেও আমরা কিভাবে এমন জায়গায় নিয়ে যাবো যে সে আমার প্রতি বিপদ না হুমকি না, সেটারও পদ্ধতি আছে, সেটা এটা না। আর শত্রু সত্যিই ফিরে আসতে পারে কিনা এবং আমাদের বিপদ ঘটাতে পারে কিনা, এটা নিয়ে আমার 100% কনফিডেন্স আছে যে সেই সম্ভাবনা নেই। ভাবিয়ে তার কইলজাটা অকার ফুরাটাই কইলজা, তো অতিরিক্ত কইলজা কি হয়েছে, গায়ের জোরে সব হয় না, মাঝে মাঝে কি করা লাগে, বুদ্ধিটা খারান লাগে। স্লিপিং শেল আমি এটা কোন ডাক, ঘুমন্ত বেরেন্ডা, ঘুমন্ত অনেক লোক আছে, তারারে দিয়ে যে কোনো কিছু করান যায়। সিচুয়েশন বোঝে না, কটা টেহা দিলে আর কয় তুমি এটা কইরা লাও, একদম সেন্ট্রালও খবর ফাড়ায়াম। ভাবি কয় আমার তালতো ভাই কলজা আছে বেহতার, যাইয়া ফরছে বিপদ। হ্যাঁ, তবে বাবির তালতো ভাইয়ের এই ঘটনাটা কানেক্টেড টাইপেরই। সারা দেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে, তাই না, অপারেশন ডেভিল হান্ট। তো প্রথম টার্গেটেড কে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিশেষ করে যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা বা বিভিন্ন ভাবে এলাকাতে একটু কলার টলার ওচা টোচা দিয়ে হাঁটতো বা মানুষের দেখলে থাপড় চটকানা দিত। আবার অনেক ভালো মানুষই কিন্তু এই ডেভিল হান্টে কানেক্ট হইতে পারে। বাট আমরা চাচ্ছি প্রকৃত যারা আছেন, শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশে যারাই দলমত রাজনীতির ঊর্ধ্বে গিয়া ডেভিল যারা আছেন তাদের গ্রেপ্তার করা হোক। এখন ডেভিল হান্টের ভয়ে গাজীপুর গ্যারাম শূন্য হয়ে গেছে, পুরুষ নাই, ইয়াং মাইয়া পাইনো নাই, মুরব্বীরা আছে ঘরে ঘরে। আর এর মাঝখানে রাজবাড়িতে ঘটছে আমাদের এক ঘটনা। আপনার রাজবাড়ির পাংশা এলাকায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 30 পিস লিফলেট এবং 10টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে বাঁশের লাঠিটা মনে ভুলে একটু বেশি লেগছে। 3 জন 10টা বাঁশ লইয়া কি করতেছে, লিফলেট তো ছোট হইতে পারে, এরকম মাঝে মাঝে হয় আর কি। যাই হোক, কিন্তু এই যে 3 জন, একজন মধ্যবয়সী, 2 জন হচ্ছে আমার মনে হয় একজনের বয়স 55-60-এর কাছাকাছি, আরেকজনের 40, আরেকজনের আশাপাশি 25-30, দলের লেগা আত্মত্যাগী কর্মী। কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আপনি যখন এই কাজটা করতেছেন, যে সারা বাংলাদেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে, আর আপনি সাহস দেখাইয়া উপরের নেতার কথায় লিফলেট বিতরণ করতে যাচ্ছেন, এটা কিন্তু বোকামি। খেয়াল রাখেন। হ্যাঁ, তো 9 ফেব্রুয়ারি গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তো আমাদের ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য, যে ভোর 4টা 30 মিনিটে, এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাতে ঘটনা ঘটে। আমরা আগে দেখতাম বিএনপির জামাত মোটামুটি নাই হয়ে গেছিল, মেটিকুলাসলি তারা তলে তলে খেলছে, কিন্তু বিএনপি রাতে বিরাতে মাঝে মাঝে বাড়িত, অথবা দিনের মধ্যে হঠাৎ করে গলি থেকে বেরোতে, যেমন আওয়ামী লীগ বের হচ্ছে মাস্টার্স লাগাইয়া। এরপরে কি শিক্ষা আছে কোন দলের? নাই। কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা আছে আরেকবার আইয়ালো একদম ফাড়া ফেলবো, আর বিএনপি চিন্তা করতেছে এখন ফাড়া ফেলবো, যারে ফাই কেউ না ফেলে নিজের দলের পোলাপানে নিজেরা ফাড়াই ফেলবো। ফাড়াইতে হবে, এলাকা আওয়াজ দিতে হবে, ভাই আসছে, ভাই আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ কি রে কেমন আছিস, মুখটুক ব্যাখ্যা করে শক্ত করে কথা, সালামটা দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম, এরকম মোটা গলায় কথা রাখলে তো নেতার ভাবে আইয়া না। আমার এটা এমনি খুলে রাখা লাগছে, আবার তারা অরিজিনালি খুলে রাখে 2-1টা বুতাম, কয় বুতাম লাগাইলে আর কি নেতা হইছো, এলাকা আওয়াজ দিতে হইব ভাই, এলাকা রিটার্ন করছে, এরকম কিন্তু আছে। তো এইসব ঘটনাতে বিপদে পড়ে। তো আমাদের যেই 3 জন গ্রেপ্তার হয়েছেন তারা হচ্ছেন পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে নয়ন শেখ, নিশ্চিন্তপুর এলাকার নাম কি নিশ্চিন্তপুর, হ্যাঁ পুরো এলাকার এখন টেনশনে ফেলাই দিছে। নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন এবং নারায়ণপুর এলাকার মোহাম্মদ নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম বাবু, নাম বাবু, এটা কিন্তু অনেক বড় কলজাল ওই আটক গেছে। পুলিশ বলছে ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা মৈশাল্লা বাস স্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকার বিরোধী লিফলেট বিতরণ করে, এমন খবরে পুলিশের টহল টিম তাদের গ্রেপ্তার করছে। আর তাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আরো মানুষ ছিল 15-20 জন, ওইগুলো ধাওয়া খেয়ে পালাই গেছে। আর বাকি যারা ছিল, আচ্ছা বাসের সংখ্যা তাহলে এই কারণে বাড়ছে। পুলিশের বক্তব্য যে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে সাবেক রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে মিতুল হাকিম জেলা আওয়ামী লীগের সদস্য, খন্দকার সাইফুল ইসলাম বুরু পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আইনাল সর্দার, অতুলের নির্দেশে তারা সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে। পুলিশ কিন্তু এখন সত্য কথা বলে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আর কিছু পারুক আর না পারুক, আমরা তো অন্তত
এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতার 52-53 বছর পর এসে অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত আমাদের মেরুদণ্ড কতটা সোজা তা প্রমাণ করতে সক্ষম হবে। শুরুর দিকে আমরা কিছুটা প্রমাণ পেয়েছিলামও বটে, প্রমাণ মানে আমরা ভেবেছিলাম, আশা করেছিলাম যে না, ভারতের বিরুদ্ধে যে কড়া মন্তব্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা কড়া প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, এই বুঝি প্রথম কোনো সরকার যারা আমাদের স্বাধীন সত্তাটিকে বেশ জোরালো আকারে প্রকাশ করতে সক্ষম হচ্ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখনো খুব নরম, কখনো মিউ মিউ কণ্ঠে, আবার কখনো বজ্র কণ্ঠের কথা বলছে। এটি অবশ্য অনেক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা আছে, কিন্তু এই মুহূর্তে আমি ভারতের ক্ষেত্রে যে নরম কখনো গরম এই বিষয়ের কথা বলতে চাই না, বরং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের কম্পারিজনটা আনতে চাই। আমাদের পররাষ্ট্রনীতিটা কতটা হযবরল অবস্থার মধ্যে রয়েছে, সরকার কতটা মিশ্র একটা ধারণার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে। বিষয়টি হচ্ছে যে গত 5 ফেব্রুয়ারি যে একটি মব ক্রিয়েট করে ছাত্র জনতার নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, সেটি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মন্তব্য এসেছে। মন্তব্যটি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি কি বলেছেন আপনারা এরই মধ্যে শুনেছেন, তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি বলছে। আচ্ছা, রণধীর জয়সওয়াল কি বলেছেন সেটি ছোট করে আগে আপনাদের একটু জানিয়ে দিই। তিনি বলেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছে। বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করার স্বাধীনতার সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। এই হচ্ছে রণধীর জয়সওয়ালের বক্তব্য। তার বিপরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তা হচ্ছে ভারতের এই ধরনের মন্তব্য, অর্থাৎ 5 ফেব্রুয়ারি যা কিছু ঘটে গেল তার বিরুদ্ধে ভারতের এই মন্তব্য অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে। কথাটা সত্য যে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না। এবং ভারতের যে বক্তব্যটি রণধীর জয়সওয়ালের, সেটি যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি হতো, আনুষ্ঠানিক কোনো বক্তব্য হতো, আমি নিজেও এটি মানতাম না, আমি নিজেও এটি প্রত্যাখ্যান করতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি এবং বাংলাদেশের জনগণের যে বীরত্ব সূচক প্রতিরোধের যে ভূমিকা 71-এ সেটি প্রতীক। তো সেই জায়গা থেকে মন্তব্যটি করা হয়েছে। আমি এই বিতর্ক বাদ দিয়ে যদি আমি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসি, মানে আপাতত এটি বাইরে রেখে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই তিনি একটি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। তিনি ওই পোস্টে বলেছিলেন যে আমি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা, লুটপাট চালানো হচ্ছে এবং বাংলাদেশের অবস্থা পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গেছে, এ ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার আগে এই ধরনের মন্তব্য করেছেন, তার বক্তব্যের জবাব দেওয়ার কি প্রয়োজন ছিল বাংলাদেশের? কিন্তু দিয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ যেদিন শফিকুল আলম কথা বলছেন সেদিন 4 নভেম্বর যুক্তরাষ্ট্র নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনে ট্রাম্প বিপুল ভোটে জয়ী হন। তো
সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি তো নির্বাচিত হয়ে গেছেন, তো নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভুল তথ্য দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বলতে পারেননি বাংলাদেশের বিষয়ে কারোর এই ধরনের মন্তব্য করাটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এবং শফিকুল আলম বলছিলেন যে এখন যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন, তাই অবশ্যই উনি এখন দেখতে পারবেন ঘটনা আসলে কি ঘটেছে। আমরা মনে করি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, তারা দেখবে বাংলাদেশে কি ঘটছে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটছে কিনা। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি নিজেও এই বিষয়ে আপনাদের সামনে অনেকবার কথা বলেছি, এটা নিয়ে আপাতত মন্তব্য করতে চাচ্ছি না। যাও, কথা হচ্ছে যে মিউ মিউ কণ্ঠে কথা বললেন, তাই না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তিনি মন্তব্য করলেন, তাও আবার নির্বাচিত হওয়ার আগে। আচ্ছা, নির্বাচিত হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে মাঝামাঝি সময়ে 22শে ডিসেম্বর সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, বাইডেন প্রশাসনের যিনি কর্মকর্তা, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি ছিলেন জ্যাক সুলিভান, তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে তিনি নানান বিষয়ের অবতারণা করেছিলেন এবং এই বিষয়ে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিংবা পররাষ্ট্র উপদেষ্টা বা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো মন্তব্য করেননি। আমি এই দুটি এনে এটি প্রমাণ করার চেষ্টা করলাম যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা মিউ মিউ কণ্ঠ করি, আর ভারতের ক্ষেত্রে আমরা কখনো নরম কখনো গরম করি কেন? যেহেতু একটা ভারত জুজুর রাজনৈতিক চর্চা চলছে এবং ভারত বিরোধিতা চলছে, ভারত বিরোধিতা আমরাও করি। ভারতের আগ্রাসন, তার যে বিরুদ্ধাচরণ আমরাও কম করি না। কিন্তু আমি শুধু বলতে চাইছি আমাদের পররাষ্ট্র নীতিটা আসলে কি, কোন ধারায় চলছে, একেবারে তো হযবরল অবস্থায় চলছে। এবং এটি দিয়ে আমি এটুকুই বলার চেষ্টা করছি, আমরা যে আশা করেছিলাম স্বাধীনতার পর যে রাজনৈতিক সরকারগুলো বারবার তাদের রাজনৈতিক পররাষ্ট্রনীতির, তাদের পররাষ্ট্র বা আমাদের পররাষ্ট্রনীতির যে দুর্বলতাগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। একটা নিরপেক্ষ, একটা শক্ত সরকার হিসেবে আমরা চেয়েছিলাম যে বর্তমান সরকার অন্তত বাংলাদেশের ভাবমূর্তিটা বিশ্বের সামনে বজায় রাখতে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াবে। তা পারেনি, বরঞ্চ আরো বেশি হেলে পড়ছে আমাদের। হু ইজ ডেভিল? এই মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, যেটা এটা শুধু আওয়ামী লীগের জন্য শুরু হয়েছে, কিন্তু সরকার কিন্তু বলে নাই যেটা আওয়ামী লীগের জন্য শুরু। তারপরে জনমনে প্রশ্ন, আওয়ামী লীগের কতজন ডেভিল ধরা খাইছে? ছোট ছোট ডেভিল নাকি মাঝারি নাকি বড়? আপনি দেখবেন আমাদের মধ্যে এরকম একটা কি বলে যে কনসেন্ট্রেশন কাজ করছে। তবে আমি আজকে যাকে পরিচয় করে দিতে যাচ্ছি, আমরা যদি সাইজ হিসাব করি, আকার, ওজন, বডির সাইজও, তো মোটামুটি রাঘব বোয়াল টাইপের একজন ডেভিল কিন্তু ধরা খাইছে। গণমাধ্যমেও হেডিং আসছে আওয়ামী লীগের 10 ডেভিল গ্রেপ্তার, তারপর হচ্ছে যে আপনার 8 ডেভিল গ্রেপ্তার। দর্শক, অপারেশন ডেভিল হান্টের শুরুয়াতটা যেখান থেকে হয়েছিল সেই গাজীপুর। অন্যান্য জায়গায় যেমন অভিযান চলছে, গাজীপুর একটু বেশি চলছে। ধীরাশ্রম যে এরিয়াটা, বিশেষ করে ওই এরিয়া প্লাস আশেপাশে চিরুনি অভিযান, মানে প্রতিটা চুলের গোড়া যেমন চিরুনি স্পর্শ করা যায়, প্রতিটা বাড়ি ঘর লোকাল এরিয়াতে কিন্তু একটা অভিযান চলছে। ডেভিলগুলা লুকাইছে কই? তবে আওয়ামী লীগ এতদিন একটা কৌশল করে হাঁটছে। ঢাকার লোক চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রামটা লোক চলে আসছে ধরেন সিলেট, সিলেটের লোক চাঁপাইনবাবগঞ্জ। আগে বিএনপি জামাতও কিন্তু এরকম পলাপলি খেলা খেলতে খেলতে তারা অভ্যস্ত, তারা বুঝা গেছে কেমনে ফাঁকি দেওয়া লাগে। আওয়ামী লীগ নতুন তো, এখনো বোঝা নাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে পলাই থাকো বাবা, কিন্তু গাজীপুরে পলান যাবে না। কেন? অন্য জায়গায় যদি 10টা ঘরের মধ্যে 2টা ঘরে পুলিশ অভিযান চালায়, এখানে 10টা ঘরের মধ্যে 10টা ঘর প্লাস ফাঁক ঘর, হাইসের ঘর, লাকড়ির ঘর, সব কিন্তু অভিযান চলে। ছাগলের ঘরেও চলছে। এজ এ রেজাল্ট এই বড় রাঘব বোয়াল টাইপের এক ডেভিল ধরা খাইছে। আর ওনার নাম হচ্ছে আপনার, আমাদের যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হচ্ছেন, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। মোটামুটি ভদ্র চেহারার ডেভিল বলা চলে আর কি। দেখা তো মনে হয় খুব শান্ত মানুষ, শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, পয়সার সময় ভালোই কামাইছে। দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে আপনার পুলিশ। গতকালকে রাত 12টায়
উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকার মরহুম খায়রুল ইসলাম মিলনের মালিকানাধীন 6তলা বাসভবনের 6তলা ভবনের 4 তলার একটি ফ্ল্যাটে আত্মগোপন ছিলেন চয়ন ইসলাম। তবে বোঝে নাই নতুন, এখানে কতদিন আছেন? 2 মাস। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, যার যার মন্তব্যগুলা যার যে প্রকাশ করতেছে, বিশেষ করে ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনূসের বিষয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব যে দ্বারা এইসব কথা বলতেছে যে এই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য, তাকে নিয়ে এই পরিকল্পনা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়। এইসব তারা ঠিক করতেছে নাকি ভুল করতেছে? আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।